নমস্কার বন্ধুরা। বঙ্গ রাজনীতিতে কারোর পৌষ মাস মানেই কি কারোর সর্বনাশ? বঙ্গ বিজেপিতে কারোর আগমন মানেই কি কারোর নিষ্ক্রমণের ইঙ্গিত? অর্থাৎ কারোর জন্য যেমন দারুণ সুসময় বলে মনে হচ্ছে, কারোর জন্য কি দুঃসময়ের বার্তা বহন করছে? বঙ্গ রাজনীতিতে বিধানসভা নির্বাচন 2026-এর আগে এই মাসটাই শেষ পৌষ মাস। এই পৌষ মাসটা দিলীপ ঘোষের জীবনে আপনার পৌষ মাসের আনন্দ নিয়ে এসেছে, কারণ 7-8 মাস রাজনীতিতে পার্টিতে একরকম ব্রাত্য থাকার পরে অমিত শাহের কল্যাণে দিলীপ ঘোষ আবার ফুল ফর্মে, দিলীপ ঘোষ আবার টিভির পর্দাতে, দিলীপ ঘোষ আবার আলোচনাতে, আড্ডাতে, সমস্ত কিছুতে দিলীপ ঘোষ আবার নতুন করে উঠে আসার আপনার চেষ্টাতে। সেই অবস্থায় বঙ্গ বিজেপিতেই অন্য কোনো লবির জন্য এটা কি সর্বনাশের বার্তা, মানে রাজনৈতিক বিপদের বার্তা? অন্য কোনো নেতার জন্য এটা কি নিষ্ক্রমণের বার্তা? অর্থাৎ দিলীপ ঘোষের জন্য যেটা পৌষ মাস, আদতেই পৌষ মাস এটা, আর এমনিতেও এটা পৌষ মাসের আনন্দ তার জন্য, এটাই কি অন্য কোনো নেতার জন্য, বিজেপি নেতার জন্য সর্বনাশ? খুব ইন্টারেস্টিং কারণ হলো দিলীপ ঘোষ আবার উঠে আসার ফলে সমস্ত মিডিয়া এখন দিলীপ ঘোষ কেন্দ্রিক হয়ে গেছে। দিলীপ ঘোষ সকালবেলা কখন ঘুম থেকে উঠেছে, দিলীপ ঘোষ কখন দাঁত মেজেছে, দিলীপ ঘোষ কখন সকালের ব্রেকফাস্ট করেছে, দিলীপ ঘোষ কখন কোথায় ভাষণ দিয়েছে, কি বলেছে, এরপরে আবার কখন কটায় বাড়িতে ফিরেছে, কটায় ঘুমিয়েছে, ইত্যাদি এই চলছে সারাদিন ধরে। দিলীপ ঘোষ পাঁচালি চলছে বঙ্গ মিডিয়াতে। এটা এতদিন ধরে আমরা দেখেছি যে 7-8 মাস দিলীপ ঘোষের যে অফ পিরিয়ড ছিল, এই সময়টাতে এই হাইলাইটটা সারাটা দিন ধরে আপনার পেয়েছিলেন শুভেন্দু অধিকারী, বাংলার পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, তৃণমূল থেকে বিজেপিতে এসে বিজেপির সর্বময় কর্তা শুভেন্দু অধিকারী এতদিন ধরে একচ্ছত্র অধিপতি হিসেবে যে মিডিয়া হাইলাইটটা পাচ্ছিলেন, যে ধরনের মানুষের আড্ডাতে, আলোচনাতে, সব জায়গাতে গুরুত্বটা পাচ্ছিলেন, সেটা এখন দুটো ভাগ হয়ে গেছে আড়াআড়িভাবে। এর একটা ভাগ সেই ব্যক্তি নিতে শুরু করেছেন যে ব্যক্তি আগে সম্পূর্ণ বাংলার সম্পূর্ণ আলোচনার কেন্দ্রবিন্দু ছিল, যে ব্যক্তি মিডিয়ার সম্পূর্ণ আপনার আলোকের মধ্যে ছিল, সেই দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ মানে বঙ্গ বিজেপিতে সবচেয়ে আপনার সফল সভাপতি। দিলীপ ঘোষ মানে বিজেপিকে 3 থেকে 77, 2 থেকে 18-তে পৌঁছানো নেতা। সেই দিলীপ ঘোষ আবার অমিত শাহের হাত ধরে সামনে চলে আসার কারণে প্রাথমিকভাবে কি এটা প্রমাণিত হয় যে শুভেন্দু অধিকারীর ওপর দিল্লির বিজেপি আপনার সেই ভরসাটা রাখতে পারছেন না, আর তারা মনে করছেন যে দিলীপ ঘোষকে বাদ দিয়ে বঙ্গ দখলের চেষ্টা করা নিরর্থক হবে? তারা কি মনে করছেন যে দিলীপ ঘোষই সেই ব্যক্তি যাকে কেন্দ্র করে বঙ্গে বিজেপির পুনরুত্থান হতে পারে? উত্থান হয়েছিল, এরপরে পতন হয়েছে গত লোকসভা নির্বাচনে। আবার উত্থান করতে হলে দিলীপ ঘোষের মতন কাউকে লাগবে, শুভেন্দু অধিকারীর মতন তৃণমূলের ছাপ মারা কাউকে দিয়ে হবে না, এটা তারা মনে করছেন। এটা বড় প্রশ্ন। কিন্তু তাছাড়া আপনার এই শুভেন্দু অধিকারীর জন্য কি এটা চ্যালেঞ্জ না? কারণ তিনি এখনো পর্যন্ত বিরোধী দলনেতা। তার নেতৃত্বে নির্বাচনে লড়াই করে যদি বিজেপি শাসন ক্ষমতা দখল করতে পারে, তাহলে অবিসংবাদী নেতা হিসেবে তিনি মুখ্যমন্ত্রী পদের দাবিদার হবেন এবং বিজেপি তাকে ছাড়া অন্য কাউকে চিন্তা করতে পারবে না বলে তিনি মনে করাটাই স্বাভাবিক। কিন্তু এখন যখন দিলীপ ঘোষ আবার সমান্তরালভাবে আপনার উঠে এসেছেন, তখন দিলীপ ঘোষ তো প্রথম দাবিদার, কারণ তিনি সবচেয়ে সফল এবং সমস্ত মিডিয়া এখন প্রত্যেকটা দিন পালা করে এটা মানুষকে মনে করিয়ে দিচ্ছেন, সবাইকে মনে করিয়ে দিচ্ছেন যে বঙ্গ বিজেপির সফলতম সভাপতি দিলীপ ঘোষ। তাহলে দিলীপ ঘোষ স্বাভাবিকভাবেই তার মনোবল বেড়ে গেছে, স্বাভাবিকভাবেই তিনি আপনার মুখ্যমন্ত্রী চেয়ারটার দিকে তাকিয়ে থাকবেন। এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না।
আর তার যেহেতু সংঘের ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেহেতু শুভেন্দু অধিকারীর থেকে এই ক্ষেত্রেও তিনি এগিয়ে রয়েছেন। কিন্তু শুভেন্দু অধিকারী, যাকে তৃণমূল থেকে খুব আপনার আদর আপ্যায়ন করে বিজেপিতে এনে বিজেপির সব ক্ষমতা একরকম তার হাতে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছিল এবং সেটা দিল্লি করেছিল, সেই শুভেন্দু অধিকারী কিভাবে আপনার এটা সহজে মেনে নেবে যে দিলীপ ঘোষ তার জায়গাটা দখল করবে, দিলীপ ঘোষ সেই গুরুত্বটা পাবে এবং দিলীপ ঘোষের সঙ্গে তাকে ক্ষমতা ভাগাভাগি করতে হবে, বা আগামী দিনে দিলীপ ঘোষের নেতৃত্বে তাকে বিজেপিতে কাজ করতে হবে, এটা কিভাবে মানবেন তিনি তো মমতা ব্যানার্জির নেতৃত্বে কাজ করেছেন, তিনি তো মমতা ব্যানার্জির প্রশাসনে সরকারে তিনি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন। ফলে যে চেয়ারটাতে তিনি অলরেডি বসে এসেছেন মমতা ব্যানার্জির মতন সর্বমান্য নেত্রীর অধীনে, সেই চেয়ারটাতে কি তিনি দিলীপ ঘোষের নেতৃত্বে বসতে চাইবেন? অথবা এমনও হতে পারে যে বাংলা দখল হলো বিজেপির দ্বারা, কিন্তু দিলীপ ঘোষকেও দিল না, আপনার শুভেন্দু অধিকারীকেও দিল না, সুকান্ত মজুমদার বা যারা রাহুল সিনহা টিন্না তাদের কাউকে দিল না, শ্রমিক ভট্টাচার্য সহ কাউকে দিল না, রেখা গুপ্তার মতন কাউকে তুলে নিয়ে এলো যাকে কেউ চেনে না পর্যন্ত, এমন কাউকে তুলে এনে তারকেই বিজেপিতে নেতা বানিয়ে দিল। সেই ক্ষেত্রে আপনার দিলীপ ঘোষের জন্য ততটা প্রবলেম হবে না, কারণ দিলীপ ঘোষ এই পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সহজে মানিয়ে নিতে পারবেন। কারণ হলো দিলীপ ঘোষের জন্য ইম্পর্টেন্ট হলো যে তাকে শুভেন্দু অধিকারীর অধীনে তাহলে কাজ করতে হবে না, কারণ দিলীপ ঘোষ কোনো অবস্থাতেই শুভেন্দু অধিকারীকে মন থেকে মেনে নিতে পারবেন না। শুভেন্দু অধিকারীকে পারবেন যে রেখা গুপ্তার মতন কাউকে এনে নেতা বানিয়ে দিল, আর শুভেন্দু অধিকারীকে ভাষণে ভাষণে রেখা গুপ্তা জি কে সরকার বহুত আচ্ছা কাম কর রহা হ্যায়, রেখা গুপ্তার নেতৃত্বে আমরা বাংলা এগিয়ে যাচ্ছে, এই কথাগুলো বলতে পারবেন না। তার কারণে শুভেন্দু অধিকারীর জন্য কিন্তু এটা রাজনৈতিক সর্বনাশের বার্তাই সত্যি। আর দিল্লির বিজেপি যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, এটা শুভেন্দু অধিকারী ইতিমধ্যে বুঝে গেছেন বলে তার বডি ল্যাঙ্গুয়েজ ধরা পড়ছে যে তিনি একটা অস্বস্তির মধ্যে রয়েছেন। আর সবচেয়ে বড় প্রশ্নটা হলো দিলীপ ঘোষকে আনার ফলে বিজেপি কি লাভবান হবে? বিজেপি কি চলতি সমস্যাগুলো থেকে উতরে যাওয়ার রাস্তা পাবে, না নতুন করে সংকট তৈরি হবে? এতক্ষণ যে কথাগুলো শুনেছেন সেই কথাগুলোর পরিপ্রেক্ষিতে মনে হতেই পারে যে দিলীপ ঘোষকে আনার কারণে বিজেপিতে নতুন সংকট তৈরি হতে পারে, এবং নতুন সংকট তৈরি হওয়ার সম্ভাবনাই প্রবল। কারণ হলো দিলীপ ঘোষ আপনার জগন্নাথ ধামে গিয়ে মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করার পরে তাকে ব্যক্তিগত আক্রমণ করেছিল বিজেপির আপনার বড় বড় নেতারা, কেউ সাংসদ, কেউ বিধায়ক, কেউ বিরোধী দলনেতা, কেউ বিভিন্ন আপনার পদে থাকা বড় বড় পদে থাকা নেতারা, এরা সরাসরি তাকে আক্রমণ করেছিল। সেই আক্রমণটা কিন্তু ব্যক্তিগত ছিল, এটা এরকম না যে অন্য দলের আপনার কোনো নেতা আক্রমণ করেছে, এটা রাজনৈতিক আক্রমণ, এরকম ব্যাপারটা ছিল না। কিন্তু এখানে তাকে ব্যক্তিগতভাবে কেউ তো তাকে দালাল পর্যন্ত বোঝাতে চেয়েছিল। এই রকম ব্যক্তিগত আক্রমণের কারণে যে তিক্ততা তৈরি হয়েছিল, সেই তিক্ততা অমিত শাহ এসে হাত মিলিয়ে দিলে অথবা একটু হাসি বিনিময় করিয়ে দিলে সেই তিক্ততা কি এত সহজে দূর হয়ে যায়? দিলীপ ঘোষের কি মাথায় থাকবে না যে আবারও যদি তারা ওই রকম সুযোগ পায়, ওই রকম ক্ষমতা পায়, ওই রকম পজিশন পায়, দিলীপ ঘোষকে আবারও তারা অপাঙ্ক্তেয় করে নেবেন? ফলে দিলীপ ঘোষ কি এবার এটা মাথায় রেখে সেভাবে নিজের ভবিষ্যৎ রাজনীতিকে সাজাবেন না? আর শুভেন্দু অধিকারীকে এটা মনে রাখবেন না যে দিলীপ ঘোষ বেশি উঠলে পরে শুভেন্দু অধিকারীকে বঙ্গ রাজনীতিতে, বিজেপি রাজনীতিতে অর্থহীন করে দেবেন দিলীপ ঘোষ, কারণ তার মনে আছে শুভেন্দু অধিকারী তার সঙ্গে কি করেছিলেন। ফলে দুদিকেই কিন্তু তো দুজনেই দেখাবেন বিজেপির জন্য সমর্পিত প্রাণ, বিজেপিকে জেতানোর জন্য তারা জান লড়িয়ে দিচ্ছেন, দুজনেই দেখাবেন, বা তাদের অনুগামীরাও এগুলো দেখাবেন যে তাদের মধ্যে আর কোনো বিভেদ নেই, কোনো লড়াই নেই, কিচ্ছু নেই। কিন্তু দুজনের প্রবল চেষ্টা থাকাটাই স্বাভাবিক যে কোনোভাবে দলের মধ্যে প্রতিপক্ষ যাতে বেশি এগোতে না পারে, প্রতিপক্ষ যেখানে যেখানে দায়িত্ব পাবে সেখানে যাতে দলের প্রার্থী জিততে না পারে। কারণ সেখানে যদি দলের প্রার্থী হেরে যায় তাহলেই তারা দেখাতে পারে অমুককে দায়িত্ব দিয়ে কী লাভ হলো, অমুকের জেতানোর ক্ষমতা নাই, আমার এখানে দেখো আমি আমার অধীনে থাকা ক্যান্ডিডেটদেরকে আমি জিতিয়েছি। সুতরাং তাকেও আবার হারানোর জন্য অন্য পক্ষ সমান চেষ্টা করবে। এই যে দলের ভেতরের যে অন্তর্কোন্দল,
এই অন্তর্কন্দল শুধু নমস্তে কেসে হ্যাঁ আপ ঘর মে সব ঠিকঠাক হ্যাঁ এগুলি বলাতে কিন্তু অন্তর্কন্দল শেষ হয়ে যায় না। এগুলো শুধু নাটক, বাইরে দেখানোর জন্য, মানুষকে বোকা বানানোর জন্য। ভেতরে যে আপনার লড়াইটা রয়েছে সেই ইনার লড়াইটাকে কিন্তু অমিত শাহের পক্ষে শেষ করা সম্ভব না। এই কারণে যে অমিত শাহ তো দিল্লিতে সর্বভারতীয় স্তরে যে লড়াইগুলো চলছে সেগুলোই তো শেষ করতে পারেননি। তিনি বাংলার মতন একটা জটিল রাজ্যে এসে সেখানে তিনি কিভাবে আপনার এটা করবেন? আর যদি করতেই পারতেন তাহলে অনেক আগেই সেটা করে নিতে পারতেন। করতে পারেননি এই কারণে যে তার দ্বারা সম্ভব না বা তাদের দ্বারা সম্ভব না। আর অভিজিৎ গাঙ্গুলি তো বলেই দিয়েছেন যে দিল্লির নেতারা, উত্তর ভারতীয় নেতারা বাংলাকে বোঝে না, বাংলার রাজনীতিটা তারা বোঝে না। এটা তো আরও একবার প্রমাণিত। ফলে এই দিলীপ ঘোষের আগমন বাংলা রাজনীতিতে নতুন করে কিন্তু সমস্যা তৈরি করবে। যত বিধানসভার নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসবে তত এগুলো মানুষের সামনে স্পষ্ট হবে। আর দিলীপ ঘোষ তো বলে দিয়েছেন তিনি কোন কেন্দ্রে দাঁড়াতে চান, আর সেই কেন্দ্রে বিজেপির কে ক্যান্ডিডেট মানে এমএলএ আছে আপনারা জানেন। ফলে মানে তাকে তার কেন্দ্রের মধ্যেও তাকে সমস্যায় ফেলার জন্য শুভেন্দু অধিকারীর হাতে একটা বড় অস্ত্র রয়েছে। আর দিলীপ ঘোষ ওই কেন্দ্রে দাঁড়িয়ে জিতে বিধানসভা যাওয়ার আপনার চেষ্টা প্রবলভাবে করবেন। এর মাধ্যমে তিনি তার প্রতিপক্ষদেরকে বার্তা দেবেন যে আমি কিন্তু বিধানসভা যাওয়ার কথা ভাবছি। আর বিধানসভা যাওয়ার কথা ভাবছি মানেই হলো যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টালি সরকার প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে মুখ্যমন্ত্রী হওয়ার কথাও কিন্তু আমি ভাবছি। এটা বুঝছো? এটা মুখে বলার কথা না, কিন্তু মনের কথা যে এটা এর মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিচ্ছেন। ফলে আপনার বঙ্গ রাজনীতি একটা নতুন দিকে মোড় নিতে যাচ্ছে। বিজেপি জিতবে বা জিতবে না এই কথা এই ভিডিওতে বলার না, তৃণমূল আসবেই বা আসবে না এই কথা বলার জন্য এই ভিডিওটা না, কিন্তু এই ভিডিওটা ডেফিনেটলি এই কথা বলার জন্য যে দিলীপ ঘোষকে এতদিন মানে ঘরে বসিয়ে রেখে দিল্লির নেতারা যে ভুলটা করেছেন, তাদের মধ্যে যে আভ্যন্তরীণ যে ফারাকটা এটাকে অনেক বড় করে দিয়েছেন এবং এর ফলে যে দূরত্ব তৈরি হয়েছে সেই দূরত্বটা শারীরিক না মানসিক দূরত্ব। তাদের মধ্যে লড়াই টড়াই করিয়ে দিল্লি থেকে সেই তাপটা উপভোগ করে এখন এসে পৌষ মাসে দিলীপ ঘোষের জীবনে ডেফিনেটলি পৌষ মাস তো তারা নতুন করে রাজনৈতিক পৌষ মাস এনে দিতে পেরেছেন ঠিকই, বিজেপির জীবনে কিন্তু পৌষ মাস আনা এভাবে সম্ভব না। বিজেপি কি পারবে যে এই পৌষ মাসের আনন্দ দলগতভাবে উপভোগ করতে? আপনাদের মনে হয় সেটা? হলে জানাবেন। যদি মনে হয় যে এটা অসম্ভব, দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর লড়াইটা নতুন মাত্রা পাবে, তাহলে সেটাও জানাতে কার্পণ্য কেন করবেন? কমেন্ট বক্স তো রয়েছে। জয় হিন্দ, বন্দে মাতরম।